9ই ফেব্রুয়ারি 2025 মাজু আরএন বসু হাই স্কুল থেকে আমরা ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা গিয়েছিলাম 58 গেটে পিকনিক করতে। আমি একটু দেরি করে গেছি, তাই আমি উলুবেড়িয়া হয়ে গাড়ি করে চলেছি 58 গেটের উদ্দেশ্যে। খানিক পরেই 58 গেট দেখতে পেলাম। ডান দিকে সুন্দর সেই দামোদর নদী এবং 58 গেটের দারুণ রূপ। এর আগেও দেখেছি, আবারও দেখছি নতুন করে, ভারী সুন্দর লাগছে। তবে অপেক্ষায় আছি কখন আমাদের ছেলেপুলেদের দেখতে পাবো, কখন আমাদের শিক্ষক শিক্ষিকাদের দেখতে পাবো এবং তাদের সাথে এই উৎসবে যোগ দিতে পারবো। আজকে বেড়ানোটা খুবই আনন্দের হবে আশা রাখছি। আমরা গাড়ি থেকে নেমে পড়ে হাঁটা লাগালাম পিকনিক স্পটের উদ্দেশ্যে। একটু পরেই আমাদের স্কুলের নাম দেওয়া সেই বাসটিকে দেখতে পেয়ে গেলাম। মাজু আরএন বসু হাই স্কুল নামাঙ্কিত ব্যানার এবং আমাদের সেই সুন্দর বাসটি দাঁড়িয়ে আছে পিকনিক স্পটের একদম পাশেই, আর সামনেই দামোদর নদীর সেই শাখাটি। আমরা সেই স্পট থেকে বেরিয়ে চলে গেলাম মোহনার উদ্দেশ্যে। বেশ গরম পড়েছে, তাই সোয়েটার খুলতেই হলো। সকালের শিরশিরানি আর নেই, এবার বেশ গরম গরম লাগছে। চলেছি রূপনারায়ণের ধারের দিকে। খানিক পরেই চলে এলাম সেই গড়চুমুকের ইকো ট্যুরিজম সেন্টারে। এর আগে বেশ কয়েক বছর আগে এসেছিলাম। জায়গাটির অনেক পরিবর্তন হয়েছে, গাড়ি ঘোড়া অনেক বেড়েছে, তবে সেই স্পট একই আছে, সেই বিল্ডিং, সেই সাজানো গোছানো। তারপর সেই ইকো ট্যুরিজম সেন্টারের সামনে থেকে চলে গেলাম নদীর পাড়ে। সামনেই এখানেই দামোদর নদের সেই শাখা রূপনারায়ণ নদের সাথে মিলিত হয়েছে। অসাধারণ রূপ তার, ঝলমলে আবহাওয়া। আমরা ধীর পায়ে ধীর লয়ে এগিয়ে চলেছি সেই সৌন্দর্য অন্বেষণের জন্য। বেশ লাগছে। আমাদের স্যারেরা আগেই পাড়ে এসে উপস্থিত হয়েছেন, সকলেরই মুখ নদীর দিকে। আমরা এবার নদীর পাড়ের দিকে নেমে যাব। অসাধারণ সুন্দর লাগছে এই নদীর রূপটি। এপার থেকে ওপার যেন দিগন্ত বিস্তৃত, দেখাই যাচ্ছে না। কয়েকজন স্যার ঢালু পাড় বরাবর ইতিমধ্যে নেমেই পড়েছেন। আমিও নামব, উৎকণ্ঠা আর সইছে না। নেমে পড়েছি পাড়ে। পাড় থেকে জেটিঘাট চমৎকার লাগছে, ভারী সুন্দর একটা জায়গা। এখান থেকে লঞ্চ ছাড়ছে এবং সেই লঞ্চ অপর পাড়ে কোথাও একটা গিয়ে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে আসছে। ছোট ছোট ডিঙি নৌকাও বেশ কিছু দেখতে পাচ্ছি। বাদবাকি হয়তো কিছু মাছ ধরার ট্রলার নৌকা এইসব রয়েছে। বহু দূরে, অনেকটা দূরে 58 গেটটাকেও দেখতে পাচ্ছি। ক্যামেরায় হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবে খালি চোখে বেশ স্পষ্ট 58টি গেট। কিছু নৌকা যাচ্ছে সামনে দিয়ে, তাদের শোভা সত্যি দেখার মতো, তবে এটা যন্ত্রচালিত, হাতে দাঁড় টানা নৌকা নয়। যাই হোক, 58 গেটের ফেরিঘাটটাকেও একটু দেখে নিই। এই হচ্ছে 58 গেট ফেরিঘাট। এখান থেকেই লঞ্চ ছাড়ে, লঞ্চ এখান থেকেই এগিয়ে যায় তার গন্তব্যে রূপনারায়ণ নদ ধরে। আমি একটু পাড়ের দিকেই গেলাম। রূপনারায়ণ নদের পাশে দাঁড়িয়ে থাকা লঞ্চগুলি একটা একটা করে দেখতে লাগলাম। এছাড়াও আমাদের স্যারেরা সব রয়েছেন। এছাড়াও নদীর রূপটা এখান থেকে মোহময়ী। সত্যিই আমাদের প্রমথ স্যার বলেছিলেন, উনি আগে এসেছিলেন এইখানে, এখান থেকে নদীটাকে সত্যি দারুণ লাগে। তাই তো দেখছি, পাড় প্রায় দেখাই যাচ্ছে না, এত চওড়া রূপনারায়ণ, অপূর্ব। একটু পাড়ে নেমে এলাম। ছোট্ট ছোট্ট ঢেউ দেখতে পাচ্ছি, পাড়ের পলিতে এসে ধাক্কা খাচ্ছে। বেশ লাগছে নদীর একদম সান্নিধ্যে থাকা, একদম কাছে থাকা। ওপরের ড্রাম বাজানো, ওপরের বক্স বাজানোর কোলাহল থেকে যেন অনেকটাই দূরে। খুব ভালো লাগছে দেখতে। নদীর ছোট ছোট ঢেউগুলো পাড়ে এসে আছাড় খাচ্ছে, যদিও আছাড় খাচ্ছে বলছি বটে, শুধু যেন আলতো করে ছোঁয়া দিয়ে যাচ্ছে পাড়ের পলিতে, যেন মৃদু একটা স্পর্শ। দারুণ লাগছে দেখতে। সেই নদীর পাড়ে বেশ খানিকক্ষণ কাটালাম। টলমল পাথরের ওপর বসে থাকতে একটু অসুবিধা হলেও
মন চাইছিল না এখান থেকে উঠে আসতে। ইতিমধ্যে নদীর দিকে তাকিয়ে দেখতে পেলাম দারুণ সুন্দর জাহাজ একটি এপার থেকে ওপার যাচ্ছে। এপার থেকে ওপার বলা ভুল, নদী বরাবর যাচ্ছে। এটা সম্ভবত মালবাহী জাহাজ, কারণ উপরে এর কোনো ঘর বিশেষ দেখতে পেলাম না যেখানে যাত্রীবাহী জাহাজ চলে। দারুণ। দেখতে পেলাম জাহাজটি চলে গেল। এরপর আমরা পার বরাবর উঠতে লাগলাম। ছোটোখাটো ট্রেকিং একটা বটে। আমাদের স্যারেরা খুব উপভোগ করছেন। বিশ্বজিৎবাবু বসে আছেন, উনি আমাদের মধ্যে সবচেয়ে ফিট ব্যক্তি। যাই হোক, সব স্যারেরা উপরে আস্তে আস্তে উঠে এলাম এবং বেশ রোমাঞ্চিত, বেশ উঁচু। চয়নবাবু উঠছেন, যে বললাম না ফিট ব্যক্তি, দৌড়ে দৌড়ে উঠে এলেন বিশ্বজিৎবাবু। অনেকটা নিচে হাসমতবাবুকে দেখতে পাচ্ছি, পাশেই একটি নৌকা এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। উনি ভিডিও কল করছেন বাড়িতে, এবং সত্যি এই রূপ দেখার মতো এবং দেখানোর মতোও বটে। দারুণ সুন্দর, দারুণ। এই রূপ কল্পনা করা যায় না, এলে তবে বুঝতে পারবেন যে এখানকার সৌন্দর্য কতটা সুন্দর। দারুণ। আমরা অনেকক্ষণ সময় কাটালাম এ নদীর পাড়ে। পাড় ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না। স্যারকেও উঠে আসতে দেখলাম পাড় বরাবর। একটু দুলকি চালে উনি উঠে এলেন অবলীলায়, যেন কোনো ব্যাপারই না। এবং ওঠার পর জিজ্ঞেস যখন করলাম স্যার কেমন লাগছে, তিনি দারুণ একটা প্রসন্নময় উত্তর দিলেন। এবারে সেখান থেকে আমরা ফিরে এলাম আমাদের পিকনিক স্পটে। এসে দেখলাম আমাদের ছেলেপুলেরা খেতে বসেছে, অলরেডি প্রথম ব্যাচ চলছে। দারুণ সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে, দারুণ সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। সেখানেতে বেগুনি, পোলাও, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি সহযোগে ছেলেরা দারুণ উদযাপন করছে। আমাদের স্যারেরা ম্যাডামরা সব বসে আছেন, খাওয়া দাওয়াও চলছে। দারুণ ব্যাপার। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছিলাম আনিসুর বাবুকে। উনি 2005 সালে আমাদের স্কুল থেকে ট্রান্সফার নিয়ে হেডমাস্টার মশাই হয়ে চলে গিয়েছিলেন উলুবেড়িয়ার একটা স্কুলে। এত বছর পরে ওনার কাছাকাছি যাওয়ার জন্য ওনাকে ডাকতেই উনি এক কথায় রাজি হয়ে চলে এলেন। আমাদের সাথে বসলেন, থাকলেন, সঙ্গ দিলেন এবং দারুণ একটা কোয়ালিটি টাইম কাটালেন। ভারী ভদ্র মানুষ, ভালো মানুষ। আমাদেরও বেশ ভালো লাগলো আনিসুর বাবুকে কাছে পেয়ে। অনেকেই হয়তো ওনাকে চেনেন না, তবে পরিচয় হয়ে ভালো লাগলো। যাদের সাথে নতুন দেখা তাদের সাথেও। আবার নদীর পাড়ে চলে এলাম। ছোট্ট নৌকা, মাঝারি মানের, একদম ছোট্ট নয়, দাঁড়িয়ে আছে। তারপরেতে আবার সেই পাড়ের অন্য একটা দিকে তাকিয়ে দেখলাম ট্রলার দাঁড়িয়ে আছে পাড়ে অনেকটা উঁচুতে। তার পাশেই শ্রী দামোদর। দামোদরের রূপ যতবার দেখি ততবার দেখতে ইচ্ছে করে। আবার খাবার কাছে চলে এলাম। খাওয়া তখনও চলছে। আস্তে আস্তে খাওয়া দাওয়া যেমন হয় তেমনিই চলছে। দারুণ লাগছে, সকলে খাচ্ছে। পাশেই আমাদের বাস দাঁড়িয়েছে, হ্যাঁ, পাশেই নদীটাও রয়েছে। তারপর চলে এলাম গড়চুমুক পর্যটন কেন্দ্রে। সেখানে টিকিট কেটে আমরা একে একে প্রবেশ করলাম গড়চুমুক মৃগদাব কেন্দ্রে। লাইন দিয়ে পরপর আমাদের ছেলেরা শৃঙ্খলাবদ্ধ হয়ে গড়চুমুক পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে লাগলো। ছাত্রপিছু এখানে 15 টাকা এন্ট্রি ফি, যদিও কিছু কনসেশন পাওয়া যায়। প্রতি 50 জনে 10 জনের পয়সা নেওয়া হয় না, প্রতি 100 জনে 20 জনের পয়সা নেওয়া হয় না। সেই অনুপাতে আমাদেরও কিছু ছাড় দেওয়া হয়েছে, যদিও শিক্ষক শিক্ষিকাদের কোনো ছাড় নেই। আর হ্যাঁ, এই পর্যটন কেন্দ্রে গাড়ি নিয়েও প্রবেশ করা যায়। ভিতরে খানিকটা ঢুকেই ডান দিকে সুন্দর পার্কিং স্লট আছে, সেখানে 4 চাকা গাড়ি ঢুকে যায়, বাইক তো ঢোকেই, যদিও বাইক বা 4 চাকার জন্য আলাদা এন্ট্রি ফি দিতে হয়। দারুণ সুন্দর সাজানো গোছানো এই গড়চুমুক মৃগদাব কেন্দ্রে আমরা আগেও এসেছি, তবে এবারের পরিবেশটা আরও অনেক বেশি ঝলমলে বলে মনে হলো। বেশ শৃঙ্খলাবদ্ধ,
পরিবেশ, সবাই হাসি মুখে আনন্দ করতে করতে প্রবেশ করলাম গড়চুমুক মৃগদাব কেন্দ্রে। নাম শুনেই বোঝা যাচ্ছে ভিতরে যে মিনি জু আছে সেখানে কিছু হরিণের দেখা অন্তত পাবই। দেখা যাক, ভিতরে প্রবেশ করি। খানিকটা ঢোকার পর বাম দিকে আমাদের মৃগদাব কেন্দ্রের গেটে গিয়ে পৌঁছালাম। এটা আসলে একটা চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাতে অনেক রকমের প্রাণী এনে রাখা হয়েছে। তার মধ্যে হরিণের সংখ্যা বেশ বেশি, কিছু কুমির আছে, কিছু বাগরোল আছে, আছে অজস্র পাখি। সেগুলোই ঘুরে ঘুরে দেখে নেব। আমাদের টিকিট কাটা চলছে, ছেলেমেয়েরা এদিক ওদিক ইতস্তত ঘোরাঘুরি করছে। টিকিট কাটা হয়ে গেলেই আমরা প্রবেশ করব। টিকিট কাটার পর্ব শেষ, গেট দিয়ে লাইন দিয়ে আমরা প্রবেশ করছি গড়চুমুকের মিনি জুতে। দারুণ সুন্দর এই সাজানো গাছানো এই চিড়িয়াখানা প্রাঙ্গণ। বেশ বড় এলাকা জুড়ে করা হয়েছে, কত একর বলতে পারবো না, কিন্তু এদিক থেকে ওদিক ঘুরতে বেশ সময় লাগে। বড় বড় পাখির এনক্লোজার তৈরি করা হয়েছে। তাছাড়াও আরও কিছু অন্যান্য প্রাণীও দেখলাম, তাদেরও ঘোরাফেরার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার এখনও আনা হয়নি বটে, তবে তার জন্য প্রপোজড একটা স্পট ঠিক করে রাখা হয়েছে। আমরা সকলে মিলে প্রবেশ করলাম গড়চুমুক মিনি জুতে। এখন শীতকাল, ফুলের সমারোহ চতুর্দিকে, তাই প্রচুর ফুল আমরা দেখতে পাচ্ছি। আসছেন আনিসুরবাবু, মাজু স্কুলের প্রাক্তন শিক্ষক মহাশয়, এখন অন্য স্কুলে হেডমাস্টার মশাই হয়ে চলে গেছেন। উনি আমাদের সঙ্গ দিয়েছেন আজকে, আমরা সত্যিই আপ্লুত। এই যে বললাম ফুলের সমারোহ প্রচুর, সত্যিই তাই, প্রচুর ফুল ফুটে আছে এদিক ওদিক। এখন শীতের প্রায় শেষ দিক, সেই কারণে অতটা ফুল আর দেখতে পাচ্ছি না বটে, কিছু কিছু নষ্ট হয়ে গেছে। গোল্ডেন ফিজেন্ট সামনেই ছটপট করে খেলে বেড়াচ্ছে। এটা একটা রক পাইথন, প্রায় 20 থেকে 25 ফুট লম্বা হয় এই সাপগুলি। এখন শীত ঘুম দিচ্ছে, অনেকক্ষণ দেখার পরেও একটুও নড়নচড়ন দেখতে পেলাম না। আমাদের ছেলেমেয়েরা দারুণ উপভোগ করছে এই সমস্ত প্রাণীগুলোকে দেখে, ঠাট্টা মস্করায় পুরো মজে আছে প্রত্যেকেই, হই হই করছে সব, সব প্রাণখোলা, খুশিতে হাসিতে ভরপুর। এই জন্যই তো আসা, এই কারণেই তো এক্সকারশন। অনেক কিছু শেখা হলো, অনেক কিছু জানা হলো, অনেক কিছু দেখা হলো, তারপরে মজা হলো, মনের শান্তি, মনের তৃপ্তি, তার সাথে চোখের সুখ, একদিনের সাধারণ কর্ম থেকে বিরতি। একটা কুমির দেখতে পাচ্ছি, কাঠের মতো শুয়ে আছে জলাশয়ের পাড়ে। অনেকক্ষণ তাকিয়েও দেখলাম নড়নড়া। একটি বাগরোল, বাগরোলটি কিছু একটা ধরেছে, চুপ করে দাঁড়িয়ে আছে, বসে আছে, বসে বসে সেটাকে পর্যবেক্ষণ করছে। পিছন দিক থেকে বুঝতে পারলাম না সেটা কি ধরেছে। ঘেরা এনক্লোজারে হরিণগুলো ঘোরাঘুরি করছে। একটি বোতল হাত থেকে পড়ে যাওয়ার শব্দে তারা সচকিত হয়ে সকলেই একটু ছুটে গিয়ে ঘুরে দাঁড়িয়ে দেখতে লাগলো কিসের শব্দ। তবে এখানে দেখলাম নিরাপত্তার বেশ অভাব আছে। এত বড় একটা এনক্লোজারে ঠিকমতো তালা চাবিও দেওয়া নেই, একটা দড়ি দিয়ে বাঁধা গেটটা, এটা ঠিক না। মানুষ হলে কবে খুলে পালাতো, হরিণ বলে বুঝতে পারে না। সেই বাগরোলটি উঠেছে, উঠে আবার নেমে যাচ্ছে পাশের একটি অংশে, কিছু একটা ধরেছে, সেটা এতটুকু বুঝতে পারলাম না কি ধরেছে, কিছু খাবার হয়তো খাচ্ছে। পরন্ত বিকেলে ভিতরের যে শিশু উদ্যান আছে সেখানে পৌঁছে গেলাম, গিয়ে দেখলাম বোটিং চলছে। আমাদের ছেলেপুলেদের মধ্যে এই ব্যাপারটা ছিল না যে অত ভিতরে গিয়ে এত দেরিতে আবার বোটিং করবে। এই হাঁসের তাড়া খেলাম গো। ছবি তুলতে গেছি একটু কাছ থেকে, হাঁসের মা ভেবেছে বাচ্চাগুলোর কোনো বিপদ হতে পারে বলেই আমাদেরকে তাড়া করেছে। যাই হোক, কারোরই কোনো বিপদ হয়নি,
বাচ্চাগুলোকে অবশ্যই কোনো ক্ষতি করার জন্য আমি এগোইনি। তবে মা ভেবেছে অন্য ব্যাপার। মায়েরা এরকমই হয়, সবসময় বাচ্চাদেরকে রক্ষা করার জন্য তারা উদগ্রীব হয়ে থাকে। ভালো লাগলো দেখে। তারপর আমরা বাসে চড়ে ফিরতি পথ ধরলাম